আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ক্ষমতায় থাকার জন্য স্বৈরাচার শেখ হাসিনা দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকগণ ও বিদেশি মিশনের প্রধানগণের সাথে বৈঠকে রোববার তিনি এমন অভিযোগ করেন। জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার মাধ্যমে দেশের বিভিন্ন খাতের সংস্কার শেষে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করাই তার সরকারের লক্ষ্য বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার 10 দিন পর ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকগণ এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে প্রায় 50 জন কূটনীতিক যোগ দেন। এ সময় তিনি জুলাই ও আগস্টের গণবিপ্লবে সর্বোচ্চ আত্মত্যাগ করা তরুণদের কথা স্মরণ করতে গিয়ে আবেগাক্রান্ত হয়ে পড়েন। I wanted to be a cricketer, but look what happened to my leg. I couldn't talk to him. বাংলাদেশের অগণিত ছাত্র জনতা যে পরিবর্তনের জন্য রাস্তায় নেমে এসেছিল, তাদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্যই সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন বলেও জানান ডক্টর ইউনূস। A country which is almost always a completely mess. In their efforts to stay in power, Sheikh Hasina dictatorship destroyed every institution of the country. Judiciary is broken. Democratic rights suppressed. Elections were rigged blatantly. Generations of young people grew up without exercising their voting rights. They never had an opportunity to go to a polling booth. Banks were robbed with full political patronization. And the state coffer was plundered by abusing power. বাংলাদেশ তাদের সকল আঞ্চলিক ও বৈশ্বিক সম্পর্ক এবং চুক্তি চলমান রাখবে বলে কূটনীতিকদের জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশকে বিশ্বের পোশাক খাতের অন্যতম বৃহৎ অংশীদার উল্লেখ করে এই খাতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না বলেও নিশ্চিত করেন তিনি। তার সরকারের সামনের যাত্রা কণ্টকাকীর্ণ উল্লেখ করে আন্তর্জাতিক মহলের সহযোগিতা কামনা করেন ডক্টর ইউনূস। The revolutionary students want us to carry meaningful and deep reforms which will turn the country into a real and a thriving democracy. The task is huge, but I feel it's doable. And we need your support for that, to make it happen. We will hold a free and fair participatory election as soon as we can complete our mandate to carry out the vital reforms in our election commission, judiciary, civil administration, security forces, and media. We will also make sincere efforts to promote national reconciliation. রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। তাদের নিরাপত্তা নিশ্চিত করে নিজ দেশে ফেরত পাঠানোর কথাও উল্লেখ করেন তিনি। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি আত্মসাৎ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা বাংলাদেশি মুদ্রায় 59,000 কোটি টাকার মতো। নিজেদের ওয়েবসাইটে এমন দাবি করে তথ্য প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্প। এতে বলা হয়, শেখ হাসিনাকে এই কাজে সহায়তা করেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাশিয়ান রোসাটমের কাছ থেকে সোভিয়েত আমলের পারমাণবিক চুল্লি কেনার সময় এই অর্থ আত্মসাৎ করেন। বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ ব্যয় $12.65 বিলিয়ন। রিপোর্টে উল্লেখ করা হয়, মালয়েশিয়ার ব্যাংকে রক্ষিত রাশিয়ার বিভিন্ন ফান্ড থেকে আত্মসাৎকৃত অর্থ ব্যাংকে স্থানান্তরে শেখ হাসিনাকে সহায়তা করেছিল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম। দ্রুতই নিত্যপণ্যের দাম কমবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আর নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় মন্তব্য করে শিক্ষার্থীদের কোনো সমস্যায় না ফেলে আগের শিক্ষাক্রমে ফেরা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। আগামী 7 দিনের মধ্যে মেট্রো রেল চালুর আশ্বাস দিয়েছে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। রোববার সচিবালয়ে আলাদা ব্রিফিংয়ে এসব বলেন তারা। রিপোর্ট করছেন রোকন উদ্দিন।
এটা দেখে বিরাট অনেক কিছু আছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেবার পর রোববার প্রথমবারের মতো সচিবালয়ে আসেন ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তাকে স্বাগত জানান শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে বিশ্ববিদ্যালয় থেকে দখলদারিত্বের রাজনীতি বন্ধ ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে পদক্ষেপ নেবার আশ্বাস দেন। কথা বলেন শিক্ষাক্রম নিয়েও। যে শিক্ষাক্রম বাস্তবায়ন যোগ্য না, এটাকে তো রাখা যাবে না। কিন্তু আমরা চেষ্টা করব, আবারও আমি বলছি, আমরা চেষ্টা করব এমনভাবে এটাকে যারা এর মধ্যে ঢুকে পড়েছে, যে ছাত্ররা, তাদের যেন বিন্দুমাত্র কোনো অস্বস্তি বোধ না হয়, শিক্ষকদেরও যেন অস্বস্তি বোধ না হয়। 40টা বা বেশি বিশ্ববিদ্যালয় তো হঠাৎ করে সব নতুন করে শুরু করা খুবই চ্যালেঞ্জিং। তার মধ্যেও অন্তত বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো, যেগুলোতে আমরা যে পদায়নগুলো কথা অতি দ্রুত করব। আর এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে নিত্যপণ্যের দাম কমানো ও ব্যবসা বাণিজ্য সহজ করাকে অগ্রাধিকার বলে জানান অর্থ উপদেষ্টা। উন্নয়ন সংস্থাগুলো সরকারকে সব রকমের সহায়তার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। দেশে ব্যবসা বাণিজ্যে যদি সহায়ক পরিবেশ থাকে এবং এখানে যদি কোনো রকম দুর্নীতি বা কিছু না হয়, যতটুকু সম্ভব আমদানি, অত্যাবশ্যক আমদানি করতে হবে এবং বাজারের উপরে বা ভোক্তাদের উপরে, সাধারণ মানুষের উপরে বাড়তি চাপ না পড়ে। এখন যে চাপটা আছে সেটাও যাতে কমিয়ে আনা যায় আমরা চেষ্টা করি। রোববার দুপুরে প্রথমবারের মতো নিজ কার্যালয়ে এসে টেন্ডার ও যে কোনো ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতার প্রতিশ্রুতি দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা। তা আমরা সর্বোচ্চ 7 দিনের মধ্যে মেট্রো রেল চালু করব। চাঁদাবাজির কথা বলেন, এই চাঁদা তো এক জায়গায় কালেক্ট হয়, কিন্তু এটা যায় কোথায়? তো এখন তো চাঁদা আর আমাদের এখানে আসবে না, আমরা তো আর চাঁদার রেসিপিয়েন্ট হব না। তো সুতরাং আপনারা আশা করতে পারেন যে এইটা একটা পরিস্থিতিতে পরিবর্তন হবে। আর গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম কমিশন করার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। গণমাধ্যম কর্মীদের দল নিরপেক্ষভাবে কাজ করারও আহ্বান জানান তিনি। বিদ্যমান যে আইন এবং বিধিনিষেধগুলো আছে, সেগুলোতে যদি সংস্কার আনার প্রয়োজন মনে করা হয়, সেগুলো আপনাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা এই বিষয়ে উদ্যোগ নিব। আমরা স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভেবেছি। সেন্সর বোর্ডটাকে আমরা পুনর্গঠন করব খুব দ্রুততার সাথে, এবং যদি সেন্সর বোর্ড না থাকার দাবি সেটিও আমরা আলোচনা করে সেটার যৌক্তিকতা অনুযায়ী সিদ্ধান্ত নিব। এক প্রশ্নের জবাবে সাগর রুনি হত্যাকাণ্ডে দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দেন তিনি। আর গণ অভ্যুত্থানে গণহত্যার সঠিক চিত্র প্রকাশ করে তদন্তে সহায়তা করতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলার আবেদন করা হয়েছে। বিচারক হিসেবে দুর্নীতি ও বিদ্বেষমূলকভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে দণ্ডবিধির 219 ও 466 ধারায় এ মামলার আবেদন করা হয়। রোববার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এই মামলার আবেদন করেন। শাহবাগ থানার অফিসার ইনচার্জ মোস্তাজিরুর রহমান ডিউটিতে না থাকায় এসআই মাইনুল মামলার আবেদনটি গ্রহণ করেন। এজাহারে বলা হয়, বিচারপতি খায়রুল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় প্রভাবিত হয়ে এবং তার অবসর পরবর্তী ভালো পদায়নের লোভের বশবর্তী হয়ে দুর্নীতিমূলকভাবে 2011 সালের 10 মে সংক্ষিপ্ত আদেশটি পরিবর্তন করে বেআইনিভাবে 2012 সালের 16 সেপ্টেম্বর উক্ত আপিল মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। এ কারণে আওয়ামী লীগ 3 বার অবৈধভাবে সরকার গঠন করার সুযোগ পায় এবং দেশে অরাজকতা কায়েম হয় বলেও উল্লেখ করা হয় মামলার এজাহারে। বিগত সরকারের অবাধ দুর্নীতির কারণে মুখ থুবড়ে পড়েছে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত, এমন মন্তব্য করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি বলছে, বিদ্যুৎ ক্রয়ের বিশেষ আইন দ্রুত বাতিল করে এ খাতে জবাবদিহিতা বাড়ানো জরুরি। রোববার এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারকে বিদ্যুৎ খাতের জন্য 100 দিনের বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণেরও পরামর্শ দিয়েছে সংস্থাটি। মেজবা হাসানের রিপোর্ট। গেল 17 বছরে অনিয়ম, দুর্নীতি আর জবাবদিহিতা না থাকায় ভেঙে পড়া দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে করণীয় জানাতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এই সংবাদ সম্মেলন। যাতে সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, দুর্নীতি অনিয়মে ক্ষতিগ্রস্ত এই খাতে সবার আগে বিইআরসি সহ সব সংস্থাগুলোকে ঢেলে সাজানো জরুরি।
কুইক এনহ্যান্সমেন্ট অফ ইলেকট্রিসিটি এনার্জি সাপ্লাই অ্যাক্ট, যেটি বিভিন্নভাবে এই অ্যাক্টকে ব্যবহার করে বিভিন্ন গোষ্ঠী সুবিধা নিচ্ছে, আমরা মনে করি যে এটিকে অনতিবিলম্বে এটিকে বাতিল করে বিইআরসির ক্ষেত্রে তার পূর্বের যে শুরুতে তার যে রোল ছিল, যে তার যে টার্মস অফ রেফারেন্স ছিল, সেই জায়গাটিতে ফিরে যাওয়া দরকার। জ্বালানি বিদ্যুৎ খাতের প্রায় প্রত্যেকটি সংস্থার ক্ষেত্রে আমরা মনে করি যে এই প্রত্যেকটি সংস্থার লিডারশিপে যারা রয়েছেন সেই জায়গাতে একটা বড় পরিবর্তন দরকার আছে। দুর্নীতিগ্রস্ত প্রকল্পগুলোর চুক্তি নবায়ন না করার তাগিদ দিয়ে সংস্থাটি বলছে, নতুন প্রকল্পের ক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানিকে প্রাধান্য দিতে হবে। আর যদি 1 মেগাওয়াট নাও যুক্ত হয় তাও কিন্তু আমাদের এটি দিয়ে চলবে। সুতরাং ভাবার দরকার নেই যে নতুন বিদ্যুৎ কেন্দ্র এক্ষুনি আনতে হবে। আমাদের যেটা দেখতে পাচ্ছি, আমরা যদি জ্বালানি উত্তরণই করতে চাই, জ্বালানি রূপান্তর করতে চাই, তাহলে এই যে জীবাশ্ম জ্বালানির যেগুলো কন্ট্রাক্ট রয়েছে এগুলো ধীরে ধীরে অবসান করে দিয়ে এই জায়গাগুলোতে নবায়নযোগ্য জ্বালানি সংক্রান্ত বিদ্যুৎ কেন্দ্রগুলোকে আস্তে আস্তে সুযোগ করে দিতে হবে। একইভাবে আমরা মনে করি যে নো ইলেকট্রিসিটি নো পে এই কাঠামোতে আগামী দিনের এবং বর্তমান বিদ্যুৎ কেন্দ্রগুলোর মূল্যায়ন দরকার আছে। এছাড়া জ্বালানি খাতের সংস্থাগুলোর আর্থিক প্রতিবেদন আন্তর্জাতিক সংস্থা দিয়ে পুনর্মূল্যায়নের তাগিদ দিয়েছে সিপিডি। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার, হাত বেঁধে চোখ ঢেকে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে। এখন যাকে সবাই আয়না ঘর নামে চেনে, সেই আয়না ঘরে কাটে 61 দিন, তারপর সীমান্ত দিয়ে ভারতে ঠেলে দেওয়া। অবৈধ অনুপ্রবেশের দায়ে সেই দেশে বিচার, সাজার মেয়াদ শেষ হলেও মুক্তি মেলেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পথ ধরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশে ফেরেন গুমের শিকার সেই ব্যক্তি। বলছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কথা। আয়নাঘর থেকে ভারতের বন্দিত্বের দুঃসহ স্মৃতি তুলে ধরেছেন এনটিভির কাছে। জামাল হোসেন ও ইউনুস আলীর ক্যামেরায় সেই গল্প জানাচ্ছেন শফিক শাহীন। সব উপজেলায় এবং বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে 2015 সালে দলের মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন সালাউদ্দিন আহমেদ। ওই বছরের 10 মার্চ উত্তরার একটি বাসা থেকে সালাউদ্দিনকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দেয়া সদস্যরা। তারপর তাকে আইনের হাতে সোপর্দ না করে গুম করে রাখা হয়। 2 মাসেরও বেশি সময় পর পরিবার সদস্যরা খবর পান সালাউদ্দিন আহমেদ ভারতের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আয়না ঘর নামের একটি কুঠুরিতে 61 দিন কেটে যায় বলে এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে জানান সালাউদ্দিন আহমেদ। উত্তরার একটি বাসা থেকে আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে অস্ত্রধারীরা তুলে নিয়ে যায়, চোখ বেঁধে হাত বেঁধে। তারপরে একটি 5 ফিট বাই 10 ফিটের মতো হবে একটা কুঠুরিতে বন্দি করে রাখে প্রায় 61 দিন। ওখানে কেবল ফুড সাপ্লাইয়ের জন্য, খাদ্য দেওয়ার জন্য একটি জায়গা ছিল দরজার নিচে। প্যাডেস্টাল ফ্যান ছিল, বাইরে আওয়াজ হতো বায়ু সঞ্চালনের জন্য। এইটা রুমের বর্ণনা। আমাকে কখনো ওখান থেকে বের করেনি, কেবল একবার রুম পরিষ্কার করার জন্য ওরা বের করেছিল দরজার বাইরে। প্রতি মুহূর্তে আমি মৃত্যুর জন্য প্রহর গুনছিলাম, এরকম একটি সময়। আমারটা আয়নাগরের যে বর্ণনা পেয়েছি তার চাইতে অনেক কঠিন অবস্থায় আমি ছিলাম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে ঠেলে ওপারে পাঠালেও অবৈধ অনুপ্রবেশের মামলায় শিলংয়ে বন্দিত্বের জীবন কাটাতে হয় সালাউদ্দিন আহমেদকে। দীর্ঘ আইনি প্রক্রিয়ায় ছাড়াও পান তিনি, কিন্তু দেশে ফিরতে পারেননি। অবশেষে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর 11 আগস্ট দেশে ফেরেন সালাউদ্দিন আহমেদ। যেদিন আমাকে বের করে নিয়ে গেল সেদিন দীর্ঘ এক যাত্রা, চোখ বেঁধে হাত বেঁধে, অনেক কাপড়, অনেক মাস্ক পরে। তারপরে শিলংয়ের একটা জায়গা, এটা গলফ মাঠ বলে আর কি, ওইটার কাছাকাছি আমাকে ছেড়ে দিয়ে বললো ইউ আর ফ্রি নাও। দীর্ঘ 9 বছর উপরে, 9 বছর 3 মাস না 4 মাস হলো যখন দেশে ফেরার চেষ্টা করছিলাম আইনিভাবে, তখন ভারত সরকার আবার আমার এই খালাসের বিরুদ্ধে আপিল করে। সেই আপিল আদালত খালাস দেওয়ার পরে এবং সরকারকে নির্দেশনা দিল যে এই লোককে তার দেশে প্রত্যাবর্তন করার জন্য আইনি প্রক্রিয়ায় পাঠান। আমার মতো অনেকেই আমার সহকর্মীদের মধ্যে, রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে, এমনকি সাংবাদিকরাও এই গুমের শিকার হয়েছেন। তারা অনেকে আমার মতো সৌভাগ্যবান হয়নি যে বেঁচে আছে বা তাদেরকে খুঁজে পাওয়া গিয়েছে। আমি অনেক সৌভাগ্যবান, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।
ভারতে বন্দী থাকার সময় দলের কাউন্সিলে সালাউদ্দিন আহমেদকে স্থায়ী কমিটির সদস্য করে বিএনপি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার যেন গুমের ও খুনের বিচারের ব্যবস্থা করে, সেই দাবি এই ভুক্তভোগী নেতার। অবশ্যই খুঁজে বের করতে হবে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে যারা গুম হয়ে আছেন সে সমস্ত পরিবারের বেদনা আমার পরিবারকে জিজ্ঞেস করলে আপনি বুঝতে পারবেন। আপনি যারা এনফোর্সড ডিসঅ্যাপিয়ার্ড হয়েছে তাদের মধ্যে এখনো যারা অপেক্ষা করে আছে তাদের স্বজনদের ফেরার জন্য, তাদের সাথে কথা বলেন, আপনি বুঝতে পারবেন এক অবর্ণনীয় অসহনীয় দুঃখ যন্ত্রণা। মানুষ যদি স্বাভাবিক মৃত্যুবরণ করে, তার দাফন হয়, তাকে স্মরণ করে, কবর জিয়ারত করে, স্বাভাবিক। এই সুযোগটাও একজন মানুষের যখন থাকে না, তাদের বেদনা, তাদের পরিবারের বেদনা যে কত চরম হয় সেটা কোনো ভাষায় বলে ব্যক্ত করা যাবে না, শেষ করা যাবে না। আর বিচার এই দেশের মাটিতে ইনশাল্লাহ প্রতিটি গুমের, হত্যার বিচার, ভবিত হত্যার, প্রতিটি অনাচারের বিচার হবে। আয়না ঘরের মতো বন্দিশালা তৈরি করে যারা ভিন্ন মতকে দমন করার কুশীলব হিসেবে ভূমিকা রাখেন, তাদের একজন জিয়াউল আহসান। জিয়াউল আহসানের মতো সেই সব কুশীলবদেরকে গ্রেপ্তার করে গুমের শিকার ব্যক্তিদের খুঁজে বের করার দাবি সালাউদ্দিন আহমেদের। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিশেষ প্রয়োজন ছাড়া দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। রোববার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি কথা বলেন। বাধ্য না হয় আমরা মূল্যবৃদ্ধি করবো না, যেটা কারণে এটা আমাদের, এবং এই যে আজকে যে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এটা কিন্তু এই কারণেই, এই আপনাদের এই প্রত্যাশাটাকে খরচ কমিয়ে সম্মান করার জন্য আমরা এটা করছি যে যদিও আইনে ওখানে ক্ষমতা দেওয়া আছে, কিন্তু আমরা পরামর্শ বার্কের ইয়ের বাইরে যে কালকে বলে দিলাম যে এটা জিনিসের দাম এত বাড়ে, এটা আমরা করবো না। হলফনামায় দেয়া সম্পদের হিসাবের চেয়ে সংসদ সদস্যদের সম্পদ অকল্পনীয় মাত্রায় বৃদ্ধির বিষয়ে অনুসন্ধান চেয়ে দুদক চেয়ারম্যান বরাবর অভিযোগ দিয়েছেন দুদকের আইনজীবী। একই সাথে প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের কাছে অভিযোগের কপিও পাঠানো হয়েছে। দুদক চেয়ারম্যান বরাবর একটি আবেদন করেছি, যাদের অকল্পনীয় সম্পদ বৃদ্ধি পেয়েছে 200%, 1000%, 1,00,000%, তাদের বিরুদ্ধে ইমিডিয়েটলি একটি অনুসন্ধান লঞ্চ করার জন্য, যেটার কপি আমরা দিয়েছি প্রধান উপদেষ্টা বরাবর, আইন উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল এবং সংশ্লিষ্ট সমস্ত অফিসে। দেশে ফিরেছেন লাল গোলাপ খ্যাত সাংবাদিক শফিক রেহমান। রোববার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সাংবাদিক শফিক রেহমান আওয়ামী লীগ সরকারের আমলে একটানা পুলিশি রিমান্ডের পর দেশ ছাড়েন। গত বছরের 17 আগস্ট শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় অপহরণ ও হত্যা ষড়যন্ত্র মামলায় 5 বছরের কারাদণ্ড দিয়েছিল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর। 8 বছর পর দেশে আসায় সাংবাদিক ও বিএনপি নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। সাংবাদিকরা মুক্তভাবে খবর প্রকাশ করতে পারার আশাবাদ জানিয়ে তিনি বলেন, কোনো ব্যক্তি পূজা বন্ধ করতে হবে। ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানকে গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছে সেবা বঞ্চিত সাধারণ মানুষ। রোববার সকালে কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে তারা বিক্ষোভ করেন। এ সময় সেবা বঞ্চিতরা দাবি করেন, দীর্ঘদিন প্রতিষ্ঠানটির শীর্ষ পদ দখল করে দুর্নীতি আর লুটপাটের মহোৎসবে মেতেছিলেন তাকসিম। এখন পদত্যাগ করেই যেন দায়মুক্তি না পান, যত দ্রুত সম্ভব তাকে গ্রেফতারের দাবি জানান তারা। এদিকে টঙ্গীর ধোর নলভোগ এলাকা থেকে পয় শোধনাগার সরিয়ে নেয়ার দাবিতেও ওয়াসা ভবনের সামনে বিক্ষোভ করেছে এলাকাবাসী। তাদের দাবি, সাবেক এমডি তার ক্ষমতার অপব্যবহার করে জনবসতি এলাকায় শোধনাগারটি নির্মাণের উদ্যোগ নেয়, যেখানে বাড়তি খরচের পাশাপাশি কয়েকশো পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি করেন তারা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।